আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা ব্রিজ থেকে গণপদযাত্রা চলছে। লালমনিরহাট থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হবে এই পদযাত্রা। দুপুরে তিস্তা নদীর পানিতে নেমে প্লেকার্ড প্রদর্শন করবেন স্থানীয় মানুষ। বিকেলে জাগোবাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2 দিনের কর্মসূচির প্রথম দিনে সোমবার লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরাঞ্চলের 11টি স্থানে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। এ সময় তিস্তার 242 কিলোমিটার বিস্তীর্ণ অববাহিকা জুড়ে অনুষ্ঠিত হয় পদযাত্রা। সেচ দেওয়ার মতো আমাদের নদীর মধ্যে কোনো পানি নাই, কিন্তু বর্ষা মৌসুমে আমরা যখন ঘরের মধ্যে রাত্রে ঘুমিয়ে থাকি, দেখা যায় হুট করে আমাদের বাড়িঘর সব পানি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সফল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এই প্রকল্প আমরা বাস্তবে দেখে যেতে চাই। সব রাজনৈতিক মতাদর্শের মানুষ আজকে এক কাতারে মিলিত হয়েছে তিস্তার দাবির লক্ষ্যে। দর্শক, রংপুরের গঙ্গাচড়া উপজেলাও তিস্তা বাঁচাও কর্মসূচি চলছে। এই বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরে এই কর্মসূচির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ওকে, আমি এখন রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর ব্রিজের পাশে। আমরা দেখেছি যে আসলে এই তিস্তা নদীতে জেগে ওঠা যে চরসমূহ রয়েছে, এই চরসমূহে আমরা দেখেছি যে গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 48 ঘন্টার যে আসলে কর্মসূচি চলছে যে তিস্তা বাঁচাও আন্দোলন কমিটির, এই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিনও কিন্তু আমরা দেখছি যে আসলে উৎসবমুখর পরিবেশে পদযাত্রা, নদীতে নেমে প্লাকার্ড এবং ফেস্টুন প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এবং বিকালে এখানে সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য নেতার মধ্যে তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আন্দোলনকে ঘিরে যে আসলে সাধারণ মানুষ তারা কিন্তু সবাই সরব রয়েছেন এবং তারা প্রত্যেকেই মাঠে নেমেছেন, কারণ নিজের অস্তিত্ব রক্ষার জন্য। কারণ তিস্তা নদীর রক্ষা, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা নদীর যে আসলে মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেটি আসলে এখন এখানকার মানুষের প্রাণের দাবি। কারণ এই অঞ্চলের বিভাগের প্রায় 5 জেলার মানুষের আজকে 11টি পয়েন্টে একযোগে তারা কিন্তু এই কর্মসূচি পালন করেছেন। আমরা যেটি দেখেছি যে আসলে সাধারণ মানুষ যেটি বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে, কারণ এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে অবহেলিত রয়েছে, সেটা অবহেলিত থাকবে। কারণ এখান থেকে আসলে অবতরণের একটাই রাস্তা, সেটা হচ্ছে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। কারণ সাধারণ মানুষ, কারণ এখন পর্যন্ত আসলে বিগত সরকারের উপরে অনেক আস্থা রেখেছিল, কিন্তু সেটি আসলে তারা সফল হয়নি, ব্যর্থ হয়েছে। কারণ এই ধারাবাহিকতায় বিএনপি সব রাজনৈতিক দল যারা আজকে এই কর্মসূচি পালন করছেন, তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে আসলে এবার তিস্তা যে ন্যায্য হিস্সা, পানির ন্যায্য হিস্সা রয়েছে, সেটা তারা আদায় করেই তারা ঘরে ফিরবেন। কারণ এই ধারাবাহিকতায় গতকাল থেকে শুরু হওয়া যে 48 কর্মসূচি রয়েছেন, এই কর্মসূচি তারা কিন্তু একযোগে পালন করা হচ্ছে। আমরা দেখেছি যে গতকাল সকাল থেকে কর্মসূচি শুরু হয়ে আজকে এখন পর্যন্ত সে কর্মসূচি চলছে। কারণ তিস্তা চরে জেগে ওঠা যে চরগুলোতে যারা সমাবেশের আয়োজন করেছেন বিভিন্ন স্থানে, সেই আয়োজনগুলোতে আমরা দেখেছি যে গতকাল রাত পর্যন্ত তারা এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন এবং রাত্রে তারা এখানে অবস্থান করেছিলেন। এবং আজকে সকাল থেকে ভোর পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ভারত সম্পর্ক কোন একটি নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গেল সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে সংখ্যালঘুদের ওপর হামলা, ভারত থেকে শেখ হাসিনার বিবৃতি, সীমান্ত হত্যা, এছাড়া জেলেদের সাথে দুর্ব্যবহার এবং আদানি পাওয়ার প্রকল্পের ইস্যু সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তাপ ছড়ানো বেশ কয়েকটি বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় আগামী এপ্রিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকে হতে পারে বলেও জানান তিনি। গেল রোববার ওমানের রাজধানী মাস্কাটে 8ম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাক্ষাৎ হয়। এর পরদিন দ্য হিন্দুকে এই সাক্ষাৎকার দেন পররাষ্ট্র উপদেষ্টা।
6 মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার মানুষের আকাঙ্ক্ষার ইতিবাচক কোনো বার্তা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে গণ অভ্যুত্থান, গণপ্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার বিষয়ক সেমিনারে তিনি এই কথা বলেন। স্বৈরাচার পতন হলেও এখনও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন মঈন খান। বিগত 15 বছর তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি মন্তব্য করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের 18 কোটি মানুষকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে তোমরা যেমন আমাদের দায়িত্ব দিয়েছো, আমরা সেই দায়িত্ব সাহসিকতার সঙ্গে গ্রহণ করেছি। And we mean business. আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আজ 6 মাস পার হয়ে গেছে, এই মেসেজ তারা আজ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে দিতে পারেছে। বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দিল্লিতে বৈঠকে বসবে বিজেপি বিএসএফ। মঙ্গলবার দিল্লির লোদি রোডে বিএসএফ এর সদর দপ্তরে বিএসএফ এর ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে বৈঠকে বসবে বিজেপি প্রতিনিধি দল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয় বৃদ্ধির উদ্দেশ্যে এই বৈঠক হচ্ছে বলে গেল সপ্তাহে এক বিবৃতিতে জানায় বিএসএফ। বিবৃতিতে আরও বলা হয়, সীমান্তে অপরাধ দমন ও পরিকাঠামো নির্মাণ নিয়েও আলোচনা হবে দুদেশের। তবে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চলমান উত্তেজনায় কী সিদ্ধান্ত আসতে পারে তা স্পষ্ট করেনি বিএসএফ। সোমবার বিজেপি মহাপরিচালকের নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল দিল্লি পৌঁছায়। বৃহস্পতিবার পর্যন্ত এই বৈঠক চলবে। এছাড়া দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হতে পারে বিজেপি প্রতিনিধিদের। রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও ব্যবসায়ীদের আঁতাত ভাঙতে সংস্কার জরুরি বলে মনে করেন ট্রান্সফরমেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নির্বাচনের আগে এসব সংস্কার করার তাগিদও দিয়েছেন তিনি। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিমের মতে সব শঙ্কা কাটিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনীতিবিদদের। দায়বদ্ধতা থেকেই জুলাই চার্টারে সই করতে হবে দলগুলোকে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুল আলম। 26টি দল ও জোটের 100 নেতার অংশগ্রহণে গেল শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সংস্কার এবং নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দল ও অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্ররা নিজ নিজ অবস্থান তুলে ধরেন। তবে সংস্কারের বিষয়ে অনড় অন্তর্বর্তী সরকার। সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই এবং সেটা গভীরভাবে হতে হবে, আমরা সেটাতে একতাবদ্ধ। টিআইবি নির্বাহী পরিচালক মনে করেন, এককেন্দ্রিক ক্ষমতা থেকে বের হতে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার দরকার। একদিক থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ক্ষমতার অবস্থান থেকে তাদের ব্যক্তিগত স্বার্থ অর্জনের উপায় হিসেবে দেখেন, অন্যদিক থেকে আমলাতন্ত্র যারা এখানে তাদের সহায়ক ভূমিকা পালন করে থাকেন, এর ফলে উভয় পক্ষই লাভবান। আবার এর মধ্যে আবার তৃতীয় আরেকটা শক্তি আছে, সেটা হলো ব্যবসা। যারা রাজনৈতিকভাবে প্রভাবিত হোক বা ব্যবসাকে রাজনৈতিক উপাদান হিসেবে দেখেন, এই যে ত্রিপক্ষীয় যে আঁতাত, এই আঁতাতের ফলে কিন্তু কর্তৃত্ববাদের বিকাশ, এই আঁতাতটাকে ভাঙতে হবে। 3টে জায়গায় আমার সংস্কার লাগবে। নির্বাচন ও সংস্কার নিয়ে বিতর্ক এড়াতে জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের গুরুত্ব মনে করিয়ে দেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে একটা জায়গায় আসতে হবে যে কোন নির্বাচনটা আগে হবে। এখন আমাদের যে সংস্কার কমিশনের প্রতিবেদন, এখানে আমরা একটা সার্ভে করেছিলাম, সেখানে 60% উপরে লোকজন স্থানীয় সরকার নির্বাচন আগে দেখতে চেয়েছিল। কার্যকর সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, ফ্যাসিস্টদের বিচার ও রাষ্ট্রের স্বার্থে সবাইকে আপোষহীন থাকতে বলেন এই দুই বিশ্লেষক। রাজনীতি যারা করেন তারা নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করাতে হবে, প্রশ্ন করতে হবে নিজেদেরকে, রাজনীতি অর্থ কি আমাদের নিজের ব্যক্তিগত স্বার্থ অর্জন নাকি জনস্বার্থে অবদান রাখা, জনগণের স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে। সবগুলো দল যদি ঐক্যমতে আসে, ন্যাশনাল চার্টারে যদি স্বাক্ষর করে, তখন কিন্তু তাদের হাত পা কিছুটা হলে বাধা থাকবে। এবং যদি কোনো কারণে তারা ওই চার্টার বাদ দিয়ে তাদের স্বার্থের জন্যে কোনো ধারা, সংবিধান হোক বা আইনে হোক, সংশোধন করে, তখন সেগুলোকে নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন উঠবে, বিতর্ক হবে এবং মানুষ হয়তো তখন দাঁড়াবে। নির্বাচনকে জনগণের কাছে জবাবদিহিতার মাধ্যম হিসাবে নিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান বিশ্লেষকদের। নিজের
সম্পদ বিকাশের লাইসেন্স। এটা তো চলতে পারে না। আশিকুল আলম, RTV, ঢাকা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সাবেক 16 মন্ত্রী, এমপি সহ 46 জনের বিরুদ্ধে 20 এপ্রিলের মতো তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে শুনানি শেষে কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, তদন্ত কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মার্চে শেষ হলে জুলাই থেকে বিচার কাজ শুরু হবে। প্রতিবেদনের সঙ্গে নতুন করে জাতিসংঘের দেয়া প্রতিবেদন যুক্ত করে দাখিল করা হবে। এই সময় জুলাই আগস্ট গণহত্যার নির্দেশদাতাদের কল রেকর্ড সংগ্রহে আছে বলেও জানান চিফ প্রসিকিউটর। এর আগে সকালে জুলাই আগস্ট গণহত্যায় আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আমার ব্রিফিং চলাকালে যথেষ্ট পরিমাণে মোবাইল, যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। কবজি ছিন্ন করে টিকটকে উল্লাস করা কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল দুর্ধর্ষ সন্ত্রাসী ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করে বলে জানান র্যাবের অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার। এ সময় তিনি আরও বলেন, সামাজিক অস্থিরতা নিয়ন্ত্রণে মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক এলাকায় সন্ত্রাসী মুক্ত করতে তারা নিয়মিত কাজ করে যাবেন। নতুন কোনো গডফাদার যেন তৈরি না হয় সে বিষয়ে কাজ করছেন বলেও জানান র্যাবের এই ডিআইজি। বর্তমানে মোহাম্মদপুরবাসী কিছুটা হলেও স্বস্তিতে আছেন বলেও মনে করেন তিনি। বিভিন্ন ছদ্মবেশে সে এই অপকর্মগুলো অপরাধ করে। এমনকি তার একটা মডাস অপারেন্ডি হলো, তার বাহিনী দিয়ে সে প্রথমে রাস্তা ব্লক করে রাস্তা এমনভাবে কাজ করে যে মনে হচ্ছে রাস্তায় সে যানজট নিরসনের জন্য সাহায্য করছে পুলিশের পাশাপাশি, কিন্তু আসলে সে এটা না। এই পিছনে যখন জ্যামটা লাগে, এই জ্যামের পিছনে সে তখন ওখানে ছিনতাই করে বা কাউকে মার্ডার করছে কুপিয়ে, প্রকাশ্য দিবালোকে। সীমান্ত এলাকায় বিজিবি এবং নৌ পুলিশ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, যতদিন ডেভিলের অস্তিত্ব থাকবে ততদিন অপারেশন চলবে। পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রশাসন ক্যাডাররা যেন আইন, নীতি ও সংবিধান মেনে চলে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তারা। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে। এই জন্য আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাই। দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। এক দম্পতিকে 2 জন ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছেন। তারা বাঁচার জন্য চিৎকার করছেন। এই ভিডিও গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় ক্ষিপ্ত হয়ে ওই 2 যুবক দম্পতিকে রামদা দিয়ে আঘাত করছে। এই সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোর করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। রাত 9টার দিকে রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরের 9 নম্বর রোডে এই ঘটনা ঘটে। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মোবারক হোসেন ও রবি রায়। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী স্ত্রী। তখন তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির 2 আরোহী। 10 লাখ টাকা মুক্তিপণ ছাড়া পেলেন বান্দরবনের লামায় অপহৃত 25 শ্রমিক। মুক্তিপণ পাওয়ার পর সকালে তাদের ছেড়ে দেয় পাহাড়ি সন্ত্রাসীরা। এর আগে সোমবার জিয়াউর রহমান নামের এক শ্রমিক পালিয়ে আসে। স্থানীয় আরাফাত রাবার বাগানের মালিক মোহাম্মদ ফোরকান জানান, তার বাগানের 12 জনকে মুক্ত করতে 3 লাখ আর বাকি 5 বাগানের 14 জনকে মুক্ত করতে 7 লাখ টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে। জিম্মেদের বেশি মারধর করায় তাদের উদ্ধারের পর কক্সবাজারের ঈদগাঁ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন।
গেল রোববার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা থেকে ২৬ শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর থেকে উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। সরকার অনুমোদিত ৫,০০০ সিএনজি অটোরিকশার চালকদের জন্য ব্লু বুক প্রদান, বিআরটিএ নির্ধারিত দৈনিক জমা ৯০০ টাকা কার্যকর সহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকা মহানগর অটোরিকশা চালক ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা অভিযোগ করেন, মিটার ও নো পার্কিং এর ওর নামে পুলিশ হয়রানি চলছে। সড়ক আইন ২০১৮ ও বিধিমালা ২০২৩-এর কিছু ধারাকে চালক স্বার্থবিরোধী উল্লেখ করে তা বাতিলের দাবি জানান। রাজধানীর একটি হোটেলে মেঘনা ব্যাংক পিএলসির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ব্রাঞ্চ বিজনেস ডায়ালগ অ্যালাইনিং স্ট্র্যাটেজি অ্যান্ড ভিশন। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, পরিচালক এস.এম. জাহাঙ্গীর আলম, উজমা চৌধুরী, মাহমুদুল আলম, তারানা আহমেদ এবং প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান খলিল। অনুষ্ঠানে ব্যাংকটির শাখা ও উপশাখার ব্যবস্থাপকেরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য কৌশলগত মতামত উপস্থাপন করেন। গ্রাহকরা গুরুত্বপূর্ণ অংশীদার, তাই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি গ্রাহক সেবাকেও সর্বোচ্চ গুরুত্ব দেবে মেঘনা ব্যাংক বলে জানান ব্যাংকটির ভাইস চেয়ারম্যান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৯ মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ৪৮,৩০০ জনে পৌঁছেছে। এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় গেল ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪ জন ফিলিস্তিনি। এদিকে সোমবার রাতে লেবাননের জেনিন ও মারজাউন জেলার কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে অন্তত ৫ জন। দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়নে সেনা প্রত্যাহারের আগ মুহূর্তে ইসরায়েলের এসব হামলা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকরী হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে এক প্রতিবেদনে আশঙ্কা জানায় আল জাজিরা। কাল শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা। উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। করাচিতে ম্যাচ শুরু বিকেল ৩টে। ১৯৯৬ সালের পর এই প্রথম আইসিসির কোনো মেগা ইভেন্ট হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে। উদ্বোধনী ম্যাচের আগে থাকছে সংক্ষিপ্ত অনুষ্ঠান, যেখানে বিশেষ প্রদর্শনী করবে পাকিস্তানি বিমান বাহিনী। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ১৯৯৬ বিশ্বকাপের যৌথ আয়োজক পাকিস্তানে ২৮ বছর পর বসতে যাচ্ছে আইসিসির কোনো মেগা ইভেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠের ক্রিকেটের দামামা বেজে ওঠার অপেক্ষায় আসরকে স্মরণীয় করে রাখতে উদ্বোধনী আয়োজনে থাকছে বিমান বাহিনীর বিশেষ এয়ার শো। করাচিতে উদ্বোধনী ম্যাচে নামার আগে প্রস্তুত দুই দল। ঘরের মাঠে বিগ ইভেন্ট। উদ্বোধনী ম্যাচে তাই বাড়তি চাপ পাকিস্তানের। করাচির স্টেডিয়ামের গ্যালারিতে স্বাগতিক দর্শকদের সমর্থন রেজওয়ানদের দলের জন্য বাড়তি অনুপ্রেরণাও বটে। স্বাগতিকদের ব্যাটিং নেতৃত্বে অধিনায়ক রেজওয়ানের সঙ্গে তরুণ তারকা সালমান আগার উপর ভরসা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এছাড়া কন্ডিশন ও প্রতিপক্ষের কম্বিনেশনের উপর নির্ভর করে নির্ধারিত হবে কৌশল। তবে বোলিং ডিপার্টমেন্টে কোচের অটো চয়েস শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের স্পিন ডিপার্টমেন্টে প্রতিপক্ষের ত্রাস হতে পারেন আবরার আহমেদ। অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। উইল ইয়ং ও মার্ক চ্যাম্পেন দলের টপ অর্ডারে ভরসার নাম। বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন ম্যাট হেনরি ও ব্র্যাকওয়েল। এর আগে ১১৮ বারের মুখোমুখি দেখায় ৬১ বার জয় নিয়ে ফিরেছে পাকিস্তান। ৫৩ জয় নিউজিল্যান্ডের। ড্র হয়েছে একটি ম্যাচ, আর কোনো ফলাফল হয়নি ৩ ম্যাচের। তবে এই ম্যাচের আগে কিছুটা স্বস্তিতে থাকতেই পারে নিউজিল্যান্ড, কারণ এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু দলের ৩ বারের দেখায় ৩টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছিল কিউইরা। মাহফুজুল ইসলাম, RTV। দুপুরের সংবাদ এই পর্যন্ত। জেলা সংবাদ বিকেল ৪:৫টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।